আমার মনের আকাশে আজ জলে সুখ তারা। একটু গাইবেন কি? না আমি গাবো না। আমার কাছে দ্য আইডিয়া অফ আ হ্যান্ডসাম ম্যান আমার বাবা, লম্বা, ট্যান্ড, শার্প ফিচার্স। সো অবভিয়াসলি বাবা মা দুজনই খুব সুন্দর, কিন্তু সৌন্দর্যটা আসলে খুব সাবজেক্টিভ। আমার মায়ের তো অনেক গান আমার খুব ফেভারিট, আমি গাড়িতে প্রায়ই শুনি। আম, আগে শুনতাম না কখনো, কিন্তু এখন অনেক বেশি শুনি। আমার মায়ের একটা গান আমার খুব ফেভারিট, সেটা হলো এ সুখের নেই কোনো সীমানা। এটা একটা গান আছে, সেই সিনেমাটাতে আমার মা অন্ধ থাকে আর অন্ধ চরিত্র অ্যাক্টিং করে। সো সেটা খুবই আসলে আমার কাছে খুবই it's really cool how she acted as a blind person, because তার সামনে দিয়ে ক্যামেরা যাচ্ছে, এটা যাচ্ছে ওটা যাচ্ছে, কিন্তু সে স্টিল ভাবে তাকায় থাকতে হচ্ছে তাকে। সো এটা খুবই একটা প্র্যাকটিসের ব্যাপার, একটা স্কিলের ব্যাপার। সো সেটা যতবারই আমি ভিডিওটা দেখি ততবার আমি খুব মুগ্ধ হয়ে যাই যে সে আসলে কতটা তার ক্রাফটকে কতটা সে প্র্যাকটিস করে পারফেক্ট করতো। সো হ্যাঁ, এই গানটা আমার খুব ফেভারিট। আরেকটা গান আছে ইলিয়াস কাঞ্চন আঙ্কেলের সাথে, আমার মনের আকাশে আজ জলে সুখ তারা। একটু গাইবেন কি? না আমি গাবো না, বাট ওই গানটা আমার খুব পছন্দ, কারণ ওই গানটাতে আমি যেটা বললাম স্কিলের কথা, আমি মাঝে মাঝে মায়ের গান দেখি, ওগুলা দেখে আমি দেখি যে মামা কি করছে আর এটা কিভাবে করলো। হ্যাঁ, সো এইগুলো দেখে আমি খুব অবাক হয়ে যাই যে সে কিভাবে এত এগুলা করতো। সো ওই গানের মধ্যে একটা জায়গা আছে যেখানে মা দূর থেকে দৌড়ে এসে এক জায়গায় ইলিয়াস কাঞ্চন আঙ্কেল দাঁড়ানো থাকে, তারপর তার হাত ধরে এভাবে ব্যালে করে যে টিপিটোতে যে এভাবে এভাবে করে হাঁটে, সো এভাবে করে সে দৌড়ায় এসে একটা পুতুলের মতো লাগে একদম দেখতে। তারপর ধরে মিউজিকের সাথে সাথে কয়েকটা এত জোরে জোরে মানে এত ফাস্ট কয়েকটা স্পিন করলো, ওটা দেখে আই ওয়াজ লাইক হাউ শি ডিড নট গেট ট্রেন্ড ফর ব্যালে। সো এভাবে এটা যে করলো, মানে শি ওয়াজ ভেরি ট্যালেন্টেড একটা পার্সন। সেগুলো আমি যত দেখি তত আমি জানতে পারি আমার মা কত ট্যালেন্টেড ছিল। বাবা যখন মারা গেছে তখন আমার 11 বছর বয়স, সো আমি অনেক ছোট ছিলাম। আর বাবার বাসা থেকে যখন আমরা বেরোই তখন আমার 7 বছর বয়স। সো আমার বাবাকে নিয়ে স্মৃতিগুলো খুব ব্লারি আসলে, সত্যি কথা যেটা। কিন্তু বাবার ছবিগুলো এত বারে বারে দেখি যে আমার মাথায় আসলে বাবার চেহারাটা, ওই সিনেমার যেই লুকটা, সিনেমার হিরো সোহেল চৌধুরীর যেই অ্যাভাটার, সেটাই আমার মাথায় ইমপ্রিন্ট হয়ে গেছে যে সোহেল চৌধুরী আমার বাবা এরকম দেখতে, এভাবে কথা বলে। সো এটা খুব ইন্টারেস্টিং, কারণ একবার কয়েকদিন আগে একটা ভিডিও বের হলো ইন্টারনেটে, হঠাৎ করে দেখলাম যে অনেক পুরনো একটা কোরবানির ঈদের একটা ইন্টারভিউ আমার বাবা মায়ের, যে কোরবানির ঈদে তারকারা কিভাবে করে ঈদ ডে স্পেন্ড করে। তো সেখানে আমার বাবা তাদের মানে আমার মা তো বলছে যে মাংস বিলি করছে, এগুলো করছে। সো আমার মা ঈদ নিয়ে বলছে, আমার বাবাও কথা বলছে নর্মালি যে গত বছর আমরা ঈদে হংকং ছিলাম, এভাবে কথা বলছে। সেটা দেখে আমি আমার ভাই, আমরা দুজনই, আমাদের জন্য এটা খুব মজার একটা ব্যাপার ছিল যে দুজনই ফার্স্ট টাইম একটা ভিডিওতে দেখলাম যে আমার বাবা নর্মাল লাইফে কিভাবে কথা বলতো। কারণ আমরা এত ছোট ছিলাম যে আমাদের মনে নাই নর্মাল লাইফে কিভাবে কথা বলতো, কারণ আমরা যা দেখি বাবা এই যে সিনেমার ডায়লগ দিচ্ছে, যে সিনেমায় ডায়লগ যেভাবে দিচ্ছে সেটাই আমাদের আসলে আমাদের মাথায় রেজিস্টার্ড। সো তখন যখন আমরা ভিডিওতে দেখলাম যে নর্মাল ডেইলি লাইফ আমার বাবার বডি ল্যাঙ্গুয়েজ কিরকম, কথা বলে কিভাবে, সেটা আমাদের জন্য খুব মজার ছিল। আর আমরা জানতে পারলাম যে আমার ভাই ঠিক ওভাবে কথা বলে। সো উই ওয়ার লাইক, দীপ্ত পুরা হি সাউন্ডস জাস্ট লাইক ইউ, সো স্ট্রেঞ্জ। সো এই বাবাকে নিয়ে স্মৃতিগুলো আসলে আমার বাবার একটা ফ্রেন্ড ছিলেন শিপু আঙ্কেল, ওনার একটা খেলনার দোকান ছিল অনেক বড়। সো আমার আব্বা আমাকে ওই দোকানে নিয়ে যেত, নিয়ে বলতো কি লাগবে, তুমি কি চাও, আমি ওভাবে জাস্ট আমি চুজ করতাম আর বাবা খুব স্পয়েল করতো আমাকে যে খেলনা চাই। আর আমি খুব বই পছন্দ করতাম। সো বইয়ের দোকানে নিয়ে, বুকওয়ার্ম একটা দোকান বাংলাদেশে বইয়ের দোকান, সেটা আমার ছোটবেলায় থাকতে এটা ছিল, একটা প্লেন ছিল। হ্যাঁ, ওই প্লেনের নিচে ছিল দোকানটা। হ্যাঁ, সো ওই দোকানটা ছিল আমার জন্য ওয়ান্ডারল্যান্ড। সো ওই দোকানে গিয়ে আমি অ্যাস্ট্রিক্স কমিক্স পড়তে পছন্দ করতাম, আর্চি কমিক্স পড়তে পছন্দ করতাম। সো আমার বাবা এরকম ছিল, মানে সে খুব জেনারেস ছিল, সে এরকম না যে একটা বই কিনে দিবে, আমাকে পুরো অমনিবাস কিনে দিত। সো এগুলা আমার মনে আছে বাবাকে নিয়ে। আমার বাবা মা তো খুব অ্যাফেকশনেট ছিলেন। সো স্পেশালি আমার মা আমাদেরকে সব সময় আদরের মধ্যেই রাখতো। তো আমি আসলে আই গ্রো আপ ইন আ ভেরি অ্যাফেকশনেট হোম। আর আমার বাবাও এরকম আমাদেরকে
hug dito. Our life was always full of hugs and kisses and a lot of, affirmations. I love you. You're the best girl in the world. You're so smart. So এরকম obviously বাবাকে অনেক বলেছি I love you too papa. কিন্তু সত্যিকার অর্থে কতটা ভালোবাসি সেটা যত বড় হচ্ছি তত বুঝছি। সো এভাবে হয়তো বলা হয় নাই, কিন্তু মন থেকে বলি নিশ্চয়ই শুনতে পায়। আমার শৈশবটা এত ইউনিক ছিল যে আমি আমার লাইফে খুব কম মানুষই আমি পেয়েছি যাদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো রিলেট করতে পেরেছি। কারণ স্কুলের এক্সপিরিয়েন্স সবার একই রকম থাকে, কিন্তু স্কুল থেকে আসার পর আমার বাবা মায়ের শুটিং স্পটে যাওয়া, আমার মাকে এক এক দিন এক এক রকমের গেট আপে দেখা, মাঝে মাঝে এক এক সময় আমরা বাসায় খেলছি, মা বাসায় আসলো আজকে মামা ডাক্তার হয়ে আসছে, আবার আবার মাঝে মাঝে আসলো আজকে মামা ফাইটার হয়ে আসছে। সো এই ব্যাপারটা মাকে বেশি, বাবা এতটা ঘন ঘন কাজ করতেন না, বাট মাকে সবসময় এক এক টাইমে এক এক রকমের গেট আপে দেখা অ্যাজ আ চাইল্ড, এটা আমার জন্য খুব এক্সাইটিং ছিল। মনে হতো মা একটা সুপার পাওয়ার আছে, আমার মায়ের একটা সুপার হিরো টাইপ কিছু। সো এটা তো খুবই ইন্টারেস্টিং ছিল। আর শুটিং তো অনেক রকমের হয়, অনেক মজার মজার অ্যাডভেঞ্চার হয়। সো ছোটোবেলায় এগুলাও খুব মজার ছিল আমাদের জন্য, যেমন বানর খেলা থেকে শুরু করে, সাপ খেলা থেকে শুরু করে, স্টান্টম্যানদের বাইকে উঠে অনেক রকমের বাইকের অ্যাডভেঞ্চার থেকে ঘোড়ার পিঠে চড়া, বাংলাদেশের বিভিন্ন সব জায়গায় যাওয়া আমার শেষ, কারণ সব জায়গায় শুটিং হয়েছে আর শুটিংয়ে বাবা মার সাথে গিয়েছি, আর অনেক দেশ বিদেশ ঘোরা। সো এই এক্সপিরিয়েন্সগুলো আমার মনে হয় অ্যাজ আ চাইল্ড অফ অ্যাক্টার্স এটা আমার জন্য খুব প্রিভিলেজ একটা, যে আমি এটা পেয়েছি। আমার মায়ের মতো এত কর্মঠ, এত ভালো মা, এত সিনসিয়ার এবং অনেস্ট মানুষ, তার মধ্যে কোনো প্যাচ ছিল না। সে মনের খুবই ভালো, পরিষ্কার ছিল, সবার সাথে খুব ভালো ব্যবহার করতো, আর সবসময় আমাদেরকে সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করেছে। আমরা হয়তো মাঝে মাঝে শুনি নাই, বাট সে সবসময় এটা খুব আমাদেরকে স্ট্রেস দিয়ে আমাদেরকে বলতো যে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, যেই হোক না কেন ভালো ব্যবহার করতে হবে সবার সাথে। সো প্রকৃত দিক দিয়ে ভালো মানুষ ছিল। শি ওয়াজ আ ভেরি গুড হিউম্যান বিইং। আই অ্যাম গ্ল্যাড যে আমার ভাই আমার পাশে ছিল, আমরা দুজন একসাথে ছিলাম। আর ওই সময়টা যে এত টাফ হবে এটার জন্য কেউ আমাদের প্রিপেয়ার করে নাই, কারণ আমার মা তো একদম খুব অ্যাক্টিভ, এনার্জেটিক, ইয়াং, বিউটিফুল, লাইভলি একটা অ্যানিমেটেড একটা মানুষ ছিল। এরকম ছিল না যে অসুস্থ ছিল, বুড়া হয়ে যাচ্ছিল, এরকম ছিল না। সে লাস্ট মিনিট পর্যন্ত এভরিডে আউটডোর শুটিং করতো, বাসায় এসে হাসাহাসি করতো, আমাদেরকে নিয়ে মজা করতো। সো তার যে এত বড় একটা অসুখ ছিল সেটা কেউ কোনো দিন জানতে, মানে কোনো ওয়ার্নিং ছিল না আমাদের যে এটা হবে আমাদের লাইফে। সো অবভিয়াসলি আমাদের এটার নিয়ে কোনো প্রিপারেশন ছিল না যে এরকম যদি কিছু হয়। এই যে 2015 সালের রমজান মাস, সারা রমজান মাস আমার মা রোজা রেখে গাজীপুরে, তখন আউটডোর শুটিং ছিল, আমার মনে হয় গাজীপুর অথবা সাভার, আউটডোর শুটিং করতো এভরিডে গ্রামে গিয়ে গরমের মধ্যে রোজা রেখে। সো এভরিডে শুনতাম যে মায়ের মাথা খুব ব্যথা করে, মাথা ব্যথায় একবার অজ্ঞান হয়ে শুটিংয়ে পড়ে গেছে। সো এটা আস্তে আস্তে মাথা ব্যথার কমপ্লেনটা খুব বেশি হয়ে যাচ্ছিল, কিন্তু সে যে ডক্টর কাছে যাবে সেই ডক্টর কাছে যাওয়ার টাইম পাচ্ছিল না, বিকজ হার স্কেডিউল ওয়াজ সো বুকড, বিকজ শি ওয়াজ ওয়ার্কিং এভরিডে। সো তারপর ফাইনালি যখন একদিন ছুটি পেলো, এটা ফ্রাইডে ছিল, সেই ফ্রাইডেতে সে বললো যে আমি যাই, হ্যাঁ হয়তো আমার সাইনাসের প্রবলেম হতে পারে। সো সাইনাসের প্রবলেম যখন আমরা ডক্টরের কাছে গেলাম, তো তখন প্রথমে সাইনাসের ওষুধই দিল, কিন্তু তারপর বললো যে একটা এমআরআই করতে। সো এমআরআই সেদিন ফ্রাইডে ছিল, রাতের বেলা আমরা এমআরআই করলাম, এবং আসলে তো এমআরআই করার পর রিপোর্টটা দিতে 2 দিন লাগে, মানে ফ্রাইডে যেহেতু আমরা সানডের আগে আমরা রিপোর্ট পাবো না। সো তখন টেকনিশিয়ানরাই আমাদেরকে ডেকে বললো যে, আমাদেরকে না, আমাকে। আর এমআরআই যখন হচ্ছিল তখন আমার মায়ের হাত ধরে আমি ছিলাম, সেখানে কিন্তু অ্যালাউ করে না এমআরআই করার সময় কেউ ওখানে রেডিয়েশনের কারণে যাওয়া নট অ্যালাউড। কিন্তু আমিও খুব জিদ্দি, আমি মাকে ওভাবে একা আমি চাই নাই থাকুক, আমি হাত ধরে ওখানে বসেছিলাম। আর মাকে তো প্রথমে বলেছিল যে আপনার কিছু নাই, এটা জাস্ট টু বি সেফ আমরা এমআরআই একটা করে নেই, দেখি, হ্যাঁ এটা আপনার ওরকম কিছু হয় নাই, চিন্তা নাই, জাস্ট 10-15 মিনিট। কিন্তু আসলে এমআরআইটা যখন শুরু হলো দেখা যাচ্ছে যে 25 মিনিট হয়ে যাচ্ছে, 20 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। সো এক পর্যায়ে মামা প্যানিক করছিল মনে হচ্ছে, কারণ সে আমার হাত ধরে চিপে ধরছিল যে
কারণ ওখানে তো আটকানো, হ্যাঁ, ওখান থেকে তো বের হতে পারছে না সে। তো সে যে ভয় পাচ্ছিল এটা আমি তখন বুঝতে পেরেছি। তখন আমার মধ্যেই প্রথম ওই ভয়টা ঢুকেছে, কারণ ওই পর্যন্ত আমাদের মধ্যে এরকম কোনো আইডিয়াই নাই যে খারাপ কিছু হতে পারে। আমাদের লাইফ ভালো, মা সুস্থ, সব ভালো, মাথা ব্যথা শুধু। সো তারপর এমআরআই শেষে মা কাপড় চেঞ্জ করতে গেল, আর টেকনিশিয়ানরা আমাকে ডেকে নিয়ে গেল আর বললো যে আসলে এটা আমাদের বলার জায়গা না, হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় কিছু আছে ওনার মাথায়, এবং এটা রিপোর্টটা আপনি 2 দিন পর্যন্ত পাবেন না, এর জন্য আমি আপনাকে ডেকে বলে দিলাম ইমিডিয়েটলি আপনি কিছু করেন। সো সেখানেই ওই ওই জায়গা থেকে আমার লাইফ 180 তো বলবো না, 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। সেখান থেকে আমার সব কিছুর দায়িত্ব নিজের ঘাড়ে নিতে হলো। ওভারনাইট আমি ইন্ডিয়া, সিঙ্গাপুর কোথায় নিয়ে যাওয়া যায়, সাথে সাথে ওই ফ্রাইডে স্যাটারডের মধ্যে আমি সব করলাম। আর এর মধ্যে মায়ের অবস্থা এত খারাপ হয়ে গেল যে সে কথা ভুলে যাচ্ছে, কিছু বলতে পারছে না, আর কোথায় চাবি, কোথায় ব্যাংক। আর তখন আমি মাত্র দেশে ফেরত আসছি, আমিও কিছু চিনি না, আমি কিচ্ছু জানি না, 7 বছর পর দেশে আসছি। সো তখন আমিও, আমার কাছেও কোনো ইনফরমেশন নাই, মাও কিছু বলতে পারছে না, কারণ সে তো মানে আনকনসিয়াসের মতো, সে কোনো সেন্স নাই, ঘুম অজ্ঞানের মতো। সো সেই অবস্থায় আসলে খুবই এটা মানে নাইটমেয়ার ছিল একটা আমার লাইফে। মারা যাওয়া পর্যন্ত যে কতগুলা মাস, একটার পর একটা যে ঘটনাগুলো ছিল ওগুলো এত বলেও লাভ নাই, বাট এটা যাদের লাইফে এরকম হয়েছে তারা এটা রিলেট করতে পারবে, এটা আসলে বলার ভাষা নাই। খুবই ডার্ক টাইম ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমার মায়ের সাথে যেটা বললাম যে মহাকাব্য লেখা যাবে স্মৃতি নিয়ে, ভালো ভালো স্মৃতি নিয়ে, কিন্তু আমার মনে হয় আমার মায়ের সাথে আমার মনিউমেন্টাল আমার লাইফে যে একটা মোমেন্ট ছিল সেটা আসলে আমার মায়ের অসুখ ধরা পড়ার পর। তখন আমার মা আসলে তার সেন্স তো বেশি দিন ছিল না। সো সেন্স যতদিন ছিল, 1 মাসের মতো, 1 মাসের কম হবে, আমরা ওরকম টাইম পেয়েছিলাম। সেই সময়টায় সে যখন জানতে পারলো তার একটা টার্মিনাল ইলনেস আছে, বেশি দিন নাই তার কাছে, তখন তার একটা ইচ্ছা জাগলো যে সে তার লাইফের স্টোরিটা আমাকে পুরোপুরি বলবে। সো তখন আমরা চেন্নাই ছিলাম। প্রতিদিন সকালে আমাদের রেডিয়েশন অ্যাপয়েন্টমেন্ট থাকতো মায়ের। সো এভরিডে আমরা রেডিয়েশন করতে যেতাম, আর তারপর আমরা চলে যেতাম অ্যামেথিস্ট নামের একটা ক্যাফে আছে চেন্নাইতে, সেটা আমার মায়ের ফেভারিট ক্যাফে ছিল। সারা দিন আমরা সেখানে বসে থাকতাম। আমার একটা বই ছিল, আমরা পন্ডিচেরি গিয়েছিলাম মায়ের অসুস্থ যখন ছিল, তো ওটাই আমাদের শেষ ভেকেশন ছিল। মা খুব অসুস্থ ছিল যখন, তখন আমরা চিন্তা করলাম মাকে সাগর পাড়ে থেকে ঘুরে নিয়ে আসি, হয়তো একটু ভালো লাগবে। পন্ডিচেরি থেকে আমি একটা ছোট জার্নাল কিনেছিলাম, আই লাভ পন্ডিচেরি লেখা, এবং সেই বইটা নিয়ে আমি ওখানে ক্যাফেতে মায়ের সাথে বসতাম। আর রেডিয়েশনের পর থেকে সারা দিন আমাদের কাটতো এভরিডে বসে, ওই মা আমাকে তার স্টোরি বলতো আর আমি সেটা লিখতাম। তার আর্লিয়েস্ট মেমোরির থেকে, 4 বছর বয়সে যে যে বেবি পারভিন থাকতে যে মেমোরি তার ছিল সেখান থেকে শুরু, এবং সেটা শেষ করতে পেরেছি হলো আমরা 18 বছর বয়স পর্যন্ত আমরা যেতে পেরেছি। 18 বছর বয়সের কথা বলতে বলতেই তার আসলে মেন্টালি তার ইলনেস এমন হয়ে গেল যে সে আর কথা বলতে পারতো না, আর আমাকে চিনতো না, মানে তার ব্রেন ফাংশন চলে গেল। সো আমার লাইফে আসলে এটা আমার বড় একটা ইচ্ছা যে আমার মাকে নিয়ে বই লিখবো, এবং সেটাই আমার মায়ের একটা ইচ্ছা ছিল আমাকে দিয়ে, যে সে তার স্টোরিটা, সে তার মেমোয়ার এটা আমাকে দিচ্ছে যাতে আমি এটা লিখতে পারি, তার লাইফের অটোবায়োগ্রাফি। সো এই কাজটা শেষ, আমার মায়ের সাথে শেষ সময়টা এভাবেই কেটেছে। এবং এই স্টোরিগুলো যখন আমাকে বলেছে তখন অনেক জায়গায় অনেক আমার জন্য এই সময়গুলো খুবই, রেভলিউশনগুলো এমন ছিল যে মানে আমি অনেক সময় নিতে পারি নাই ব্যাপারগুলো। সো এই ঘটনা, তার লাইফের পুরো ঘটনাটা নিয়ে আমি এই বইটা শেষ করব কোনো না কোনো একদিন, এটা আমার লাইফের একটা ইচ্ছা। আর 18 বছর বয়স পর্যন্ত আমার কাছে তার মুখের থেকেই তার অটোবায়োগ্রাফি আছে। এখন বাকিটা হলো আমার, সে সারা লাইফ ডায়েরি লিখতো, ডায়েরিগুলো আমার কাছে আছে, যেগুলো আমি ভয়ে খুলি না, কারণ আমার এখনো আই এম নট প্রিপেয়ার টু রিড হার ডায়েরি, বাট আমার কাছে একদম একটা ড্রয়ার ভর্তি তার ডায়েরিজ আছে। সো আমি মনে করি যে ওই ডায়েরি, এবং আমার কাছে 18 বছর বয়স পর্যন্ত লেখা যা আছে, আর মা তো 20 বছর বয়সেই পাবলিক ফিগার হয়ে যায়, সো মিডিয়াতেও তাকে নিয়ে লেখি হতো। সো অনেক কিছু তার লাইফের রেকর্ডেডই আছে ইন ম্যাগাজিনস অ্যান্ড নিউজ, সব কিছু মিলিয়ে এটা আমার মেটেরিয়াল হবে, এটা নিয়ে আমি একটা বই লিখবো।
ওই সময়টা আসলে আমার লাইফে খুবই একটা ইম্পর্টেন্ট টাইম ছিল। ওই লাস্ট একটা মাস আমার মায়ের সাথে, যখন আমি আমার মাকে শুধু মা হিসাবে না, একটা মানুষ হিসাবে পুরোপুরি জানতে পারলাম, যে ছোটবেলার থেকে তার মৃত্যু পর্যন্ত তার যে স্টোরি লাইফের পুরোপুরি আমি জানতে পারলাম। সেটা আমার জন্য একটা বড় একটা এক্সপিরিয়েন্স লাইফে। আপনি কি গান পছন্দ করে বা গান গায় এরকম? খুব পছন্দ করি। আচ্ছা। গান শুনতে পছন্দ করি, গেতে পছন্দ করি। কখনো নিজেকে গায়িকা বলি নাই বা বলতে চাই না, বাট গান আমার ছোটবেলা থেকেই গান শিখতাম। আমার মা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন গানে, আমি জানি না আপনারা জানেন কিনা। পল্লী গীতিতে আমার মা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আমার মা কিন্তু নায়িকা হবার আগে গায়িকা ছিলেন। সো আমার মা যখন 17 বছর বয়স, তখন সার্ক কান্ট্রিজ সব ঘুরেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে। আর সে কিন্তু গানের জন্য ঢাকায় এসেছিল একদম ছোটবেলায়। সো যখন যুদ্ধের পরে বেবি পারভিন বলতো আমার মাকে। বেবি পারভিন নামে নারায়ণগঞ্জে পরিচিত ছিল, রেডিওতে গান গেতো। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, সেই গানটা গেয়ে আমার মা বেবি পারভিন থাকতে খুব ফেমাস হয়ে গেল 4 বছর বয়সে। তার দাঁত ছিল না, ফা ফা করে একটা আওয়াজ হতো। আর হাত এত ছোট ছিল যে হারমোনিয়াম 2 হাত দিয়ে এভাবে ধরতে পারতো না। সো সে বাজাতো আর একজন লোক ওখান থেকে বাতাস দিত। সো মা গায়িকা ছিলেন, এবং সেই কারণেই যেহেতু তার মধ্যে সে প্রতিভাটা দেখতে পেরেছে, তার ফ্যামিলি তাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে ছোটবেলায়, যে তুমি গান শিখবে, তারপর তুমি গায়িকা হবে। দেখতে যেহেতু সুন্দর হলো, গায়িকা না হয়ে নায়িকার চান্স পেলো একের পর এক। সো তারপর সে নায়িকা হয়ে গেল। সো আমাদের লাইফে আমার ফ্যামিলি আসলে খুবই ক্রিয়েটিভ। ছোটবেলার থেকেই গান বাজনা আমাদেরকে শেখানো হয়েছে, নাচ গান যে কোনো সব রকমের আর্টস আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে। সো আমি গান গেয়ে আসছি ছোটবেলা থেকেই। 18 বছর বয়সে আমার নিজের একটা ব্যান্ডও ছিল। সো গান আমি গেতে পছন্দ করি, কিন্তু এটা আমার পছন্দের জায়গা থেকে গাই অ্যাজ আ হবি। সো এটাকে আমি কোনোদিন প্রফেশন হিসাবে দেখতে চাই না, কারণ প্রফেশন হয়ে গেলে একটা জিনিসের যেটা প্লেজার সেটা চলে যায় আমার মনে হয়। সো গানটা আমি একটা হবি আমার। আমরা 2 ভাই বোন। আমার ছোট ভাই আমার থেকে 2 বছরের ছোট, কিন্তু ও খুবই ইন্ট্রোভার্টেড। আমরা দুজনই, আমি বলবো আমরা দুজনই ইন্ট্রোভার্টেড, বাট আমার ইন্ট্রোভার্জনটা একটু অন্যরকম, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে নিজেকে এক্সপ্রেস করি। রিয়েল লাইফে আসলে আমি ইন্ট্রোভার্টেড। ও আবার সব লাইফে ইন্ট্রোভার্টেড। ও সোশ্যাল মিডিয়াতেও যায় না, রিয়েল লাইফেও কোথাও খুব নিজের মতো থাকে। এর জন্য হয়তো অনেকে ওর কথাটা অত জানে না, বাট যেহেতু আমি আমার অনেক সময় অনেক কিছু এক্সপ্রেস করি আমার সোশ্যাল মিডিয়ায়, সেহেতু হয়তো মানুষ আমারটা বেশি জানে। গাছ পছন্দ করি, কুকুর পছন্দ করি, বিড়াল পছন্দ করি, সানলাইট পছন্দ করি, খুশি থাকতে পছন্দ করি। আর I like to take life easy and positively, and I like to be very busy. আমার সকাল থেকে রাত পর্যন্ত আমি প্ল্যান করে রাখি আমি কি কি করব। শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না। সো আই লাইক টু বি ভেরি অ্যাক্টিভ। আমার নিজের কাছে মনে হয় যে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার একটা পারপাস থাকা উচিত, যে আজকে আমি কি করব। আর ঘুমানোর আগে আমার শান্তি করে ঘুমানো উচিত, যে আজকে আমি অনেক কিছু করেছি। আমি এরকম একটা জায়গায় নিজেকে শেষে দেখতে চাই, যেখানে আমি শান্তি নিয়ে যেতে পারবো পৃথিবী থেকে, যে আমি এই পৃথিবীতে কারো ক্ষতি করি নাই। আমার যেটা পোটেনশিয়াল ছিল, সেই পোটেনশিয়ালটা আমি 100% এফর্ট দিয়েছি, এবং সেই জায়গা থেকে আমি কন্ট্রিবিউট করতে পেরেছি কিছু একটা।